আজকে আমরা যশোর বোর্ডের ড্রায়ামিল সমাধান করব। আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা যশোর বোর্ড 2017 সালের আসছিল। নিধি ট্রেডার্সের নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত সমূহ 2016 সালের 31 ডিসেম্বর তারিখে। এখানে কিছু খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে, এর আলোকেই কিন্তু প্রশ্ন দেওয়া আছে। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে একটি ড্রায়ামিল প্রস্তুত করো। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। এখন আমরা শুরুতে ক নম্বর প্রশ্নটা সমাধান করতেছি। ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নটা ছিল মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা প্রথমে খতিয়ান উদ্বৃত্তগুলো দেখব এবং এই খতিয়ান উদ্বৃত্তগুলোর প্রত্যেকটা এন্ট্রি যদি আমরা চিনতে পারি কোনটা আয় কোনটা ব্যয়, তাহলে আমাদের কাছে কোনো ব্যাপারই না। যেহেতু আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, আমরা এখানে লিখে নিই মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আচ্ছা, মুনাফা জাতীয় আয়ের পরিমাণে আমাদের মুনাফা জাতীয় আয় কোনগুলা, এগুলা এখন দেখব। আমরা এই এন্ট্রিগুলা দেখব এবং কোনগুলা আয় শুধু আমরা ওই জিনিসগুলাই লিখব। এখন প্রাপ্য হিসাব, এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। বিনিয়োগ আমাদের একটা মূলধন জাতীয় বিনিয়োগ, এটা আমাদের সম্পদ। মূলধন এটা মালিকানা সত্ত্ব। ব্যাংক চার্জ হচ্ছে ব্যয়। তারপর প্রাপ্য কমিশন এটা চলতি সম্পদ। বকেয়া বেতন আমার চলতি দায়। বিক্রয় হচ্ছে আমার আয় এবং বিক্রয়টা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। বিক্রয় হচ্ছে আমার 28,000, এই একটা লিখলাম বিক্রয় 28,000 টাকা। 28,000 টাকা। এরপরে দেখি বিক্রয়ের পরে প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমার ব্যয়। প্রদেয় হিসাব হচ্ছে আমার দায়। ব্যাংক ঋণ হচ্ছে আমার কি দায়। ঋণের সুদ হচ্ছে আমার ব্যয়। ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে মুনাফা জাতীয় আয় শুধুমাত্র এই একটাই, যেহেতু একটা আছে একটাই আমার শেষ। তাহলে ক নাম্বারে এইটুকুই আমার অ্যান্সার। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা ঠিক একইভাবে চলতি সম্পদগুলো শুধু লিখব। তাহলে খ নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা দেখি। চলতি সম্পদ, চলতি সম্পদের পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়ের দেখি। এখন এই খতিয়ান উদ্বৃত্তের মধ্যে আমার চলতি সম্পদ কতগুলো আছে এগুলো আমরা নেব। আমরা একটু আগে দেখলাম যে প্রাপ্য হিসাব আমার চলতি সম্পদ, তাহলে প্রাপ্য হিসাবটা আমরা লিখি। প্রাপ্য হিসাব ছিল 20,000 টাকা। আচ্ছা, প্রাপ্য হিসাব যেহেতু আমার 20,000 ছিল, এটা নিলাম। এরপরে হচ্ছে বিনিয়োগ স্থায়ী সম্পদের মধ্যে পড়ে এক ধরনের। মূলধন তো মালিকানা সত্ত্ব। ব্যাংক চার্জ হচ্ছে ব্যয়। প্রাপ্য কমিশন এটাও আমার চলতি সম্পদ। প্রাপ্য কমিশনটা আমার চলতি সম্পদ। তাহলে প্রাপ্য কমিশন কত? প্রাপ্য কমিশন এই দিক থেকে মিলাই নিলেই হবে। 5 নম্বরে আছে, এখানেও 5 নম্বরে 2400 টাকা আছে। 2400 টাকা। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য বিক্রয়, আয়, বকেয়া বেতন তো এটা দায়। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়। প্রদেয় হিসাব হচ্ছে দায়। ব্যাংক ঋণ দায় এবং ঋণের সুদ এটা হচ্ছে ব্যয়। ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে আমার সম্পদ, চলতি সম্পদ শুধুমাত্র এই দুইটাই। এই দুইটা যোগ করলে হচ্ছে আমার 22,400 টাকা। এটা তাহলে চলতি সম্পদ বের হয়ে গেল। আরেকটা প্রশ্ন করছে আমার চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার চলতি দায় নির্ণয় করি। চলতি দায়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা, পরের অংশটা তাহলে প্রথমে চলতি সম্পদ আমরা বের করে ফেললাম। এরপরে হচ্ছে চলতি দায়ের পরিমাণ। তাহলে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতেছি। এই অঙ্কগুলো, এই যে খতিয়ান উদ্বৃত্তগুলো আছে এর মধ্যে চলতি দায় আমরা খুঁজে বের করি। চলতি দায়ের মধ্যে সর্বপ্রথমে পড়তেছে আমাদের বকেয়া বেতন 4,000 টাকা। তাহলে এই কথাটা আমরা লিখি, বকেয়া বেতন 4,000 টাকা।
বকেয়া বেতন 4,000। এরপরে বিক্রয় হচ্ছে আয়, পারমিক মজুত পণ্য ব্যয়। প্রদেয় হিসাব হচ্ছে আমার চলতি দায়, প্রদেয় হিসাব হচ্ছে আমার 15,000 টাকা। প্রদেয় হিসাব এটা হচ্ছে 15,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংক ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দেয়। ঋণের সুদ হচ্ছে ব্যয়, ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে আমার চলতি দায় আর নাই, এই দুইটাই শুধুমাত্র চলতি দায়। যোগ করলে হচ্ছে আমার 19,000 টাকা। তাহলে এখানে আমার চলতি সম্পদ এবং চলতি দায় বের হয়ে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে, তাহলে খ নাম্বার শেষ। গ নাম্বার বলছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করো। আচ্ছা, তাহলে গ নাম্বার প্রশ্নের হচ্ছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করো। আমরা এই খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে একটা রেওয়া মিল প্রস্তুত করব। রেওয়া মিলের জন্য প্রথমে আমরা একটা টাইটেল ব্যবহার করব নিধি ট্রেডার্সের। আর রেওয়া মিলটা প্রস্তুত করব আমরা 2016 সালের 31 ডিসেম্বর তারিখে। তাহলে এখানে আমরা লিখব নিধি ট্রেডার্স, নিধি ট্রেডার্স এর রেওয়া মিল। একত্রিশে ডিসেম্বর সালটা ছিল 2016, তাহলে আমরা 2016 লিখব। আচ্ছা, রেওয়া মিলের তৈরির পূর্বেই আমি বলে রাখি রেওয়া মিলের সুনির্দিষ্ট কোনো ছক নেই, রেওয়া মিলের সুনির্দিষ্ট কোনো ছক নেই। তবুও আমরা যে জাবেদার যে ছকটা আছে ঠিক একই রকমভাবে আমরা ওই ছকেই করব। একটা হবে ক্রমিক নং, প্রথমটা হবে কি ক্রমিক নং, তারপরে হিসাবের নাম বা বিবরণ যেটা লিখি হবে, আর এখানে হবে খতিয়ান পৃষ্ঠা বা খতিয়ান উদ্বৃত্তগুলো। একটা হবে ডেবিট টাকা, একটা হবে ক্রেডিট টাকা। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ক্রমিক নং এবং খতিয়ান পৃষ্ঠার ঘরটা না দিয়ে শুধু বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা দিয়ে করি তারপরেও হবে। এই কারণে এখন এই যে খতিয়ান উদ্বৃত্তগুলো আছে এই খতিয়ান উদ্বৃত্ত দিয়েই আমরা রেওয়া মিলটা করবো। রেওয়া মিলের কাজ তো আমাদের জানাই আছে, যা শুধু খতিয়ান উদ্বৃত্তগুলো কোনটা কোন পাশে বসবে এটা বসাইতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এখন রেওয়া মিলের আমরা নিয়ম কি জানি, ডেবিট পাশে বসে সম্পদ ব্যয় উত্তোলন এবং ক্রেডিট পাশে বসে আয় দায় মূলধন। আমরা এন্ট্রিগুলো লিখবো এবং টাকাগুলো অবশ্য। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমার ক্রমিক নাম্বার 1 প্রাপ্য হিসাব ছিল। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমাদের মূলত কি সম্পদ, যেহেতু আমরা সূত্র অনুসারে পাইছি সম্পদ কোন পাশে বসবে ডেবিট পাশে, তাহলে প্রাপ্য হিসাবে 20,000 টাকা ডেবিট পাশে বসাই দিই। এরপরে আছে আমাদের বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে আমার 2 নম্বর হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হলো সম্পদ, বিনিয়োগ যেহেতু সম্পদ তাহলে অবশ্যই ডেবিট পাশে বসবে। এরপরে আছে আমার মূলধন। আমরা সূত্র অনুসারে জানি আয় দায় মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। মূলধন ছিল আমার 18,700, তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। এরপরে 4 নাম্বার অপশন হলো আমার ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ যেহেতু ব্যয়, আমরা জানি সম্পদ ব্যয় উত্তোলন রেওয়া মিলের ডেবিট পাশে বসে, ব্যাংক চার্জ বসবে ডেবিট পাশে ব্যয় হওয়ার কারণে। আচ্ছা, এরপরে হলো আমার প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন হচ্ছে চলতি সম্পদ, প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন চলতি সম্পদ হওয়ার কারণে এটা বসবে ডেবিট পাশে 2400। তারপরে অপশনটা হচ্ছে বকেয়া বেতন, 6 নাম্বার বকেয়া বেতন। বকেয়া বেতন হচ্ছে 4,000 টাকা। বকেয়া বেতন দায়, দায় হলে বসবে ক্রেডিট পাশে। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে বিক্রয়। বিক্রয় আমরা জানি আয়, বিক্রয় আয়, আয় দায় মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। বিক্রয় হলো 28,000, তাহলে যেহেতু আয় তাহলে ক্রেডিট পাশে, আয় দায় মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে।
পরের অপশন হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট পাশে বসে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা ব্যয় হওয়ার কারণে ডেবিট পাশে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ৮,০০০। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে দায়। প্রদেয় হিসাব দায়। প্রদেয় হিসাব হচ্ছে ১৫,০০০। দায় হলে হবে ক্রেডিট পাশে। এরপর হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ দায়। ব্যাংক ঋণ দায়। ব্যাংক ঋণ তাহলে ক্রেডিট পাশে বসবে। আয় দায় মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। তারপরে হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদ ব্যয়। ঋণের সুদ হচ্ছে ব্যয়। ঋণের সুদ। ঋণের সুদ হচ্ছে ১৮০০ টাকা। ব্যয় হলে ডেবিট পাশে। সর্বশেষ হচ্ছে ক্রয়। ক্রয় এক ধরনের ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। ক্রয় ব্যয় হওয়ার কারণে বসবে ডেবিট পাশে। তাহলে আমাদের যে এন্ট্রিগুলো ছিল প্রত্যেকটা এন্ট্রি আমরা বসায় দিলাম। এখন শুধু আমার হিসাবের পালা। হিসাব করে দেখতে হবে ডেবিট এবং ক্রেডিট পাশে কোন পাশে টাকা বেশি হলো এবং কত টাকা হলো। তাহলে ক্রেডিট পাশেরটা হিসাব করি। ১২ আর ১৫ ২৭, ২৭ আর ২৮ ৫৫, ৫৫ আর ৪ ৫৯, ৫৯ আর ১৮ হবে ৭৭,৭০০। ৭৭,৭০০ এটা ক্রেডিট পাশে। ডেবিট পাশে দেখি ২৫ আর ১ ২৬, ২৬ আর ৮ ৩৪, ৩৪ আর ৪ হচ্ছে ৩৮, ৩৮ আর ১৮ হবে ৩৮ আর ১৮ ৫৬, ৫৬ আর ২০ ৭৬, ৭৬ আর এখানে ছিল ৮০০, ৪০০, তাহলে ৭৭,৭০০। এখানেও ৭৭,৭০০। দুই পাশে বনে গেল। তাহলে রেওয়া মিলের নিয়ম হচ্ছে দুই পাশের যোগফল বলতে হবে। আর যদি না বনে কখনো তাহলে অনিশ্চিত হিসাব বসায় দেবে যে পাশে শর্ট থাকে।